দেশে তেলের মজুদ 1,36,000 মেট্রিক টন। যশোর সহ 7 নতুন জেলায় ডিজিটাল জামিননামা কার্যক্রম শুরু। উগ্রবাদ নিয়ে মন্তব্যের অপব্যাখ্যা নির্বাচনের সঙ্গে জড়ানো হচ্ছে বললেন রিজওয়ানা হাসান। উত্তর কোরিয়ার কাছে 5-0 গোলে হারা লজ্জা নয়, শেখার সুযোগ মন্তব্য বাটলারের। ইরানে মার্কিন সেনা পাঠানোর সময়ের অপচয় বললেন ট্রাম্প। হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ মন্তব্য রাষ্ট্রপতির। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ইরান ইসরায়েল সংঘাতের কারণে হরমুজ প্রণালীর মাধ্যমে তেলের জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বাংলাদেশে জ্বালানি ও গ্যাস সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। সরকারের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে 1,36,000 মেট্রিক টন তেল মজুদ আছে। এতে ডিজেল 14 দিন, অকটেন 28 দিন এবং পেট্রোল 15 দিন চলবে। ফার্নেস অয়েল 93 দিন ও জেট ফুয়েল 55 দিন পর্যাপ্ত থাকবে। সরকার ইতোমধ্যেই দেশ জুড়ে তেল ও গ্যাসের রেশনিং শুরু করেছে। বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস সরবরাহ প্রতিদিন 50 মিলিয়ন ঘনফুট কমানো হয়েছে। পেট্রোল পাম্প ও সার কারখানাগুলোতে বিশেষ নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়া হয়েছে। মজুতদারি ও চোরাচালান রোধে মাঠে নামানো হয়েছে ভিজিল্যান্স টিম। আর পাম্প মালিকদের খোলা ড্রাম বা কন্টেইনারে জ্বালানি বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকার আন্তর্জাতিক বাজার থেকে উচ্চ মূল্যে এলএনজি ও পরিশোধিত তেল আমদানির চেষ্টা চালাচ্ছে। এক্ষেত্রে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও চীনের সরবরাহকারীদের সঙ্গে আলোচনা চলছে। জনসাধারণকে অপ্রয়োজনীয় যাতায়াত কমাতে ব্যক্তিগত গাড়ি কম ব্যবহার করতে এবং গণপরিবহন ব্যবহার করতে আহ্বান জানানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানও উদাহরণ সৃষ্টি করে দপ্তরে 50% বাতি বন্ধ এবং এসির তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসে নির্ধারণ করেছেন। সরকারের পক্ষ থেকে সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও বাণিজ্যিক স্থাপনাকে জ্বালানি সাশ্রয়ী নীতি গ্রহণের জন্য সতর্ক করা হয়েছে। সরকার মনে করছে বৈশ্বিক সংকটের এই সময় জনগণ ও প্রতিষ্ঠান যদি সাশ্রয়ী না হন তাহলে আগামী দিনগুলো আরও চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে। বিচার ব্যবস্থাকে দ্রুত, স্বচ্ছ ও জনবান্ধব করতে দেশের 7 জেলায় নতুনভাবে ই-বেইল বন্ড বা ডিজিটাল জামিননামা দাখিল পদ্ধতি চালু করার উদ্যোগ নিয়েছে আইন মন্ত্রণালয়। দেশের 9টি জেলায় সফল বাস্তবায়নের পর তৃতীয় ধাপে এই সেবা সম্প্রসারণ করা হবে। নতুন জেলাগুলো হলো বগুড়া, ঝিনাইদহ, যশোর, মাগুরা, রাজশাহী, নাটোর ও কুষ্টিয়া। আইন মন্ত্রণালয় জানাচ্ছে, অনলাইনে জামিননামা দাখিলের ফলে বিচার প্রার্থীদের দীর্ঘ সময়ের ভোগান্তি কমেছে এবং মধ্যস্বত্বভোগীদের হয়রানি ও জালিয়াতির সুযোগও বন্ধ হয়েছে। আগে জামিননামা কারাগারে পৌঁছাতে 13টি ধাপ পার হতে হতো, এখন মাত্র 3 ধাপে কার্যক্রম সম্পন্ন হচ্ছে। এতে আসামি দ্রুত মুক্তি পাচ্ছেন। আইন ও বিচার বিভাগের কর্মকর্তারা বলেন, এই ডিজিটাল পদ্ধতি দেশের বিচার ব্যবস্থাকে আরও আধুনিক এবং কার্যকর করবে। বর্তমান সরকারের লক্ষ্য পর্যায়ক্রমে সারা দেশে ই-বেইল বন্ড সেবা চালু করা। ইতোমধ্যে সংশ্লিষ্ট জেলার জেলা ও দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আইনজীবী সমিতি ও আদালতের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা ও প্রশিক্ষণ হয়েছে। অতিরিক্ত সচিব খাদেমুল কায়েস জানিয়েছেন, আগামী এপ্রিলের প্রথম সপ্তাহের দিকে নতুন 7 জেলায় আনুষ্ঠানিকভাবে ই-বেইল বন্ড চালু করা হবে। আইনমন্ত্রীও নির্দেশ দিয়েছেন, ডিজিটাল জামিননামার এই সুবিধা দেশের প্রতিটি জেলায় সম্প্রসারিত করা হোক। নারীর প্রতি উগ্রবাদ নিয়ে দেওয়া বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, তার বক্তব্যের সঙ্গে নির্বাচন ও বিরোধী দলকে জড়িয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। রিজওয়ানা হাসানের ভাষ্য, একটি টেলিভিশনে সাক্ষাৎকারে নারীদের নিয়ে কটূক্তি করা উগ্রবাদী শক্তি যেন মূলধারায় জায়গা না পায় সেই বিষয়ে নারী সমাজের ভূমিকার কথা তিনি বলেছেন। কোনো রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে তিনি মন্তব্য করেননি বলেও দাবি করেন তিনি। তবে তার ওই বক্তব্য ঘিরে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী। দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, রিজওয়ানা হাসানের বক্তব্যে নির্বাচনে প্রভাব খাটানোর ইঙ্গিত পাওয়া যায়। এই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে সত্য প্রকাশের দাবি জানিয়েছে দলটি।
বাংলাদেশ নারী ফুটবল দল আজ উত্তর কোরিয়ার বিরুদ্ধে 5-0 গোলে পরাজিত হয়েছে। ম্যাচের পর দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার বলেন, এই ব্যবধানের হার কোনোভাবেই অসম্মানজনক নয়। তিনি জানান, প্রতিপক্ষের মান অত্যন্ত উচ্চ এবং এমন দলের বিপক্ষে খেলে শিক্ষণীয় অভিজ্ঞতা অর্জন করা বড় বিষয়। বাংলাদেশ প্রথমার্ধে ভালো প্রতিরোধ দেখিয়েছে, তবে পরবর্তী সময়ে দ্রুত গোল হজম করেছে। কোচ বাটলার বলেছেন, খেলোয়াড়দের কোনো সমালোচনা করা উচিত নয়। ক্লান্তির কারণে তিনি প্রথমার্ধের শেষ দিকে 3 জন খেলোয়াড় পরিবর্তন করেছিলেন। চীনের বিপক্ষে দল কিছু আক্রমণ করতে পেরেছিল, বিশেষ করে ঋতুপর্ণার দূরপাল্লার শট উল্লেখযোগ্য মুহূর্ত ছিল, তবে আজ কোনো শট অন টার্গেট হয়নি। বাটলার মনে করেন, উঁচু মানের দলের বিপক্ষে খেলে ভুল ও অভিজ্ঞতা দুটোই শেখার বিষয়। তিনি বলেছেন, 5-0, 6-0 বা 7-0 ব্যবধানের হারের শিক্ষা হিসেবে নেওয়া উচিত, লজ্জার নয়। ইরানে মার্কিন সেনা পাঠানোর সময়ের অপচয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেন, এই মুহূর্তে ইরানে মার্কিন সেনা পাঠানোর সময়ের অপচয় হবে এবং এমন কোনো বিষয় নিয়ে এখনই কিছু ভাবছি না। তারা সব কিছু হারিয়েছে, তারা তাদের নৌবাহিনী হারিয়েছে, তারা যা হারাতে পারে তার সব কিছুই হারিয়েছে। গত শনিবার ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রথম দিনের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। কয়েকদিন ধরে চলা সংঘাতে প্রাণ হারান সহস্রাধিক মানুষ। জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইরান। এই যুদ্ধের শেষ পরিণতি কী হবে তা এখনও অজানা। এমন অবস্থার মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ইরান যুক্তরাষ্ট্র বা ইসরায়েলি স্থলে আক্রমণের জন্য প্রস্তুত। তার বক্তব্যকে অযথা মন্তব্য উল্লেখ করে ট্রাম্প বলেন, তিনি বর্তমান ইরানি নেতৃত্ব কাঠামোকে সাফ করে দিতে চান। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা চাই তাদের একজন ভালো নেতা থাকুক। আমাদের কিছু লোক আছে যারা আমার মনে হয় ভালো কাজ করবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, হাজারো মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতন্ত্রের ধারায় ফিরেছে। শুক্রবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই বক্তব্য দেন। রাষ্ট্রপতি চাষিদের পাট চাষে আধুনিক ও উচ্চ ফলনশীল প্রযুক্তি ব্যবহার করার আহ্বান জানিয়ে বলেন, দেশের স্বনির্ভরতা এবং অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে নতুন উদ্ভাবন ও স্টার্টআপের মাধ্যমে পাটের মানসম্মত স্বাস্থ্যপণ্য তৈরি ও বিপণনে এগিয়ে আসা প্রয়োজন। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। আজ ইফতারের সময় সন্ধ্যা 6টা বেজে 12 মিনিটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।